একবার জড়িয়ে ধরবো? সকাল কিছু না বলে তাকিয়ে থাকে। ধ্রুবই আবার বলল, যেভাবে আছো সেভাবেই থাকো, আমি পেছন থেকে জড়িয়ে ধরবো, ঠিক আছে? সকাল চুপ করেই থাকে, মাথা নিচু করে যেন নিজের সম্মতি প্রকাশ করে। ধ্রুব সকালের পেছনে যায়, তারপর কোমল স্পর্শে জড়িয়ে ধরে। এই এত বছরের জীবনে কোনো নারীকে ভালোবাসার স্পর্শ করা, তার দেহ মন দুলে ওঠে বন্য তাড়নায়। মিশে যেতে চায় পাখির ছোট দেহটার সাথে। ধ্রুব নিজেকে সামলায়, চুপচাপ সকালের চুলে নিজের নাকটা ডুবিয়ে দেয়। প্রণয় পুরুষের স্পর্শে সকালের ছোট নরম দেহখানা কেঁপে ওঠে। আবেশে চোখ বন্ধ হয়ে বুকের খাঁচা জানান দেয় যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ডটা বেরিয়ে চলে আসবে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব সকালের কানের কাছে নিজের ঠোঁট নামিয়ে মিলিয়ে বলল, খারাপ লাগছে? সকাল কি বলবে ভেবে পেল না। ধ্রুব কানে ঠোঁট ছোঁয়াচ্ছে কেন? সকালের মনে হচ্ছে সে নির্ঘাত পাগল হয়ে যাবে। গলায় কথা আটকে আসে। কোনো রকমে ঠোঁট নাড়িয়ে বলল, এইটুকু শব্দেই ধ্রুবর বুকের চিনচিন ব্যথা বুক থেকে সারা দেহ সরিয়ে পড়ে। কাঁপা কাঁপা পুরুষালী ঠোঁট নামিয়ে সকালের কানে আনে। বন্য তাড়নায় ঠোঁট চেপে ধরে ছোট্ট পাখির কোমল নরম কাঁধে। সকাল কিছু বুঝে ওঠার আগেই সে পরপর কয়েকটা চুমু খেয়ে নেয়। অধরের স্পর্শে সকালের পা নেতিয়ে আসে। এতটুকু স্পর্শে এত জাদু। তার সারা দেহে কেমন নাম না জানা শিহরণ নেচে যায়। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে। ছটফটিয়ে সরতে চাইলে ধ্রুবর হাতের বাঁধন শক্ত হয়। গলায় মধুর বান ছেড়ে ফিস ফিস করে বলল, প্লিজ, প্লিজ আর 1 মিনিট প্রিয়। আমার ইচ্ছে ছিল বউকে এভাবে জড়িয়ে ধরে দূর আকাশের তারা গুনবো। এমন আদুরে আহ্বান কি প্রত্যাখ্যান করা যায়? যায় না। সকাল তো প্রত্যাখ্যান করতে পারবেই না। সকাল চুপচাপ ধ্রুবর আদরটুকু সাদরে গ্রহণ করে নিল। একটু পর ধ্রুব সকালকে ছেড়ে দেয়। হাত দিয়ে চুল টেনে ঠিক করে। বিজয়ীর মতো হাসল, যেন কোনো বড় যুদ্ধ জয় করে এসেছে। ধ্রুবর এমন ঝলমলে হাসি দেখে সকাল লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। ধ্রুব বলল, খাবে না? ধ্রুবর বলা কথায় সকাল চমকে ওঠে। কথাটার অন্য মানে বের করে নিজেই কেঁপে উঠে বলল, কি? সকালের মনের ভয় টের পেয়ে ধ্রুব দাঁত কেলিয়ে হাসে। সকালের লম্বা বেনিতে দোল দিয়ে বলল, ভাত। ধ্রুবর রসিকতা বুঝতে পেরে সকাল গাল ফুলিয়ে বলল। আপনি খুব খারাপ, ভীষণ খারাপ। ধ্রুব দরজার দিকে যেতে যেতে বলল, তা তো আগেই বলেছিলাম। সকাল অসহ্যকর সুখে থমকে দাঁড়িয়ে থাকে। ধ্রুব দিনে তাকে নতুন নতুন সুখের সন্ধান দিচ্ছে। সকাল মুচকি হেসে রুমের দিকে পা বাড়ায়। এই হাসি পূর্ণতার। ছোট্ট সকালের মন তাকে জিজ্ঞেস করে, এত সুখ কেন চারিপাশে? সকাল চুপি চুপি বলে, আমার ধ্রুব আছে বলেই তো এত সুখ। ধ্রুব নিজের হাতে সকালকে খাইয়ে দেয়। সকাল মুগ্ধ চোখে ধ্রুবকেই দেখে, মনে মনে ভাবে, এত সুখ কেন তার কপালে? ধ্রুব তার এত যত্ন কেন করে? সকাল ভাবতে ভাবতে খাবার খায়। ধ্রুব খাবার খাওয়া শেষে বিছানায় বসে বলল, তা মহারানী, খাবার কেমন ছিল? সকাল ততক্ষণে বালিশে মাথা রেখে শুয়ে পড়েছে। ধ্রুবর কথায় বলল, মজা। ধ্রুব সকালের মুখোমুখি বিছানায় হেলান দিয়ে শুয়ে বলল। আর খাইয়ে দেয়া মানুষটা? সকাল ধ্রুবর কথায় ঠোঁট টিপে হাসে। ধ্রুবের চোখে মুখে দুষ্টমির রেশ। সে তাকানোতে ধ্রুব ভুরু নাচায়। সকাল বলল, ভালোই। ধ্রুব সকালের চোখের দিকে তাকিয়ে বলল, ভালো? হ্যাঁ। তাহলে প্রেমে কেন পড়ছো না? ধ্রুবর কথায় সকাল খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে কম্বলের নিচে মুখ নিয়ে লুকায়। ধ্রুব কম্বল টেনে বলল, লুকাচ্ছ কেন? উত্তর দাও আগে, তারপর লুকিও। সকাল ধ্রুবর গভীর চোখে চোখ রাখে। ধ্রুবর চোখের ভাষা কেমন নেশা নেশা, ঘোর লাগা। সকালের শরীর ঝিমঝিম করে ওঠে। ধ্রুব সকালের হাত ধরে নেয়। সকালের শরীর কেঁপে ওঠে। আস্তে করে বলল, প্রেমে পড়তে হবে নাকি? হ্যাঁ, এত ভালো একটা ছেলে তোমার আশেপাশে ঘুরছে, প্রেমে না পড়লে হবে? আচ্ছা, পড়বো। ধ্রুব জেদ করে বলল। এখনই পড়ো। ধ্রুবর জেদ দেখে সকাল হাসে। আচ্ছা, পড়লাম। ধ্রুব মাথা নেড়ে না করে বলল, এভাবে না, আমাকে একটা কিস করো, তাহলে বুঝবো আসলেই প্রেমে পড়েছো। কি বলে?
পাগল নাকি? চুমু খেয়ে প্রেমে পড়ার প্রমাণ দিতে হবে? সকাল হতভম্ব চোখে তাকিয়ে বলল। কখনো না। ধ্রুব নাছোড়বান্দার মতো বলল। তাহলে আমি দেই। এটা বলে সকালের হাতে টুপ করে একটা চুমু দিয়ে দিল। সকাল ফিসফিস করে বলল। হাত ছাড়ুন। কেন? লজ্জা লাগছে। ধ্রুব মাথা নেড়ে না বোঝালো। সকাল বলল। হাত না ছাড়লে আমি মৃত রুমে চলে যাব। ধ্রুব মুখ অন্ধকার করে ফেলে। এই বাচ্চা তাকে হুমকি দেয়। গম্ভীর গলায় বলল। বিয়ে করা বর হই তোমার, এইটুকু আদর তো নিতেই পারি। অন্যদের মতো জোর করে অধিকার আদায় করলে ভালো হতো। সকাল নিজেও মনে মনে ধ্রুবর ওপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধ্রুব অন্যদের থেকে আলাদা। শরীরের চাহিদা মেটাতে তাকে কষ্ট দেয়নি, বরং সময় নিয়ে কাছে আসছে। তার ছোট মনে ঝড় তুলে তা সুনামির রূপ ধারণ করাচ্ছে। বড়ই পাজি এই ছেলেটা। ধ্রুবর অন্ধকার মুখের দিকে তাকিয়ে সকাল মিষ্টি করে হাসে। ধ্রুবকে খুশি করতে বলল। রেগে যাচ্ছেন কেন? মজা করে বলেছি। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি, বলেন? ধ্রুব সকালের নরম হাত তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালের নিচে দিয়ে শুয়ে পড়ে। সকালের হাসি তার ঠোঁট পর্যন্ত বিস্তার লাভ করে। যেতে দিলে তো যাবে, আমি ছাড়বই না। সকাল আরেক হাত দিয়ে ধ্রুবর কপালের ওপরে পড়ে থাকা চুল ঠিক করে বলল। আচ্ছা, আমিও যাব না, এখন ঘুমান। ধ্রুব সকালের চোখে নিজের দৃষ্টি স্থির করে বলল। তুমি এত আদুরে কেন? খালি আদর করতে মন চায়। ধ্রুবর কথায় সকাল লজ্জা পায়। লজ্জায় নাকের ডগায় তিতির করে অনুভূতির কাঁপন বয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মুচকি হাসে। ধ্রুব নেশাগ্রস্তের মতো সকালের দিকে তাকিয়ে থাকে। সকালের জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরা দৃশ্য তাকে নাড়িয়ে দেয়। বুকে উকি দেয় মাতাল ইচ্ছা। মুখের ভাব তখন কেমন ভাষা ভাষা। সুপ্ত বাসনাকে পাত্তা দিতেই কিনা ধ্রুব এগিয়ে যায়। আঁকড়ে ধরতে চায় সকালের নরম অধর। ধ্রুবর হঠাৎ করা কাজে সকালকে চমকে যায়। ছটফট করে বলল। এই না না না। ধ্রুব বাধা পেয়ে থেমে যায়। করুণ চোখে তাকিয়ে বলল। কেন? সকাল কোনো রকমে বলল। আর কটা দিন প্লিজ, আমি নিজেই। ধ্রুব সকালের কথা শেষ হবার আগেই বলল। আচ্ছা, সমস্যা নেই। ধ্রুব সরে যায়। নিজের বালিশ টেনে ঠিক করে। চোখ বন্ধ করে উপাস হয়ে শুয়ে পড়ে। সকাল অভিমানী ধ্রুবকে দেখে নিজেই কষ্ট পায়। হাত দিয়ে ধ্রুবর পিঠে টোকা দেয়। ধ্রুবর কোনো হেলদোল নেই। সকাল এবার ডাকে। এই এই যে শুনছেন, এদিকে তাকান না। ধ্রুব গম্ভীর গলায় বলল। ঘুমাও সকাল। সকাল এটা সেটা বলে ধ্রুবর মন গলাতে চায়, কিন্তু ধ্রুব কিছুতেই সকালের দিকে তাকায় না। সকাল তার স্বামীর অভিমানের পাল্লার ওজন দেখে, তারপর আস্তে করে বলল। আচ্ছা, যা বলবেন সব মেনে নিতে রাজি, ওকে? ধ্রুব সাথে সাথেই সকালের দিকে ফেরে। মুখ তখনও কঠিন। সত্যি? সকাল মাথা নেড়ে বলল। হ্যাঁ। ধ্রুব কিছুই করতে চায় না, শুধু হাত দিয়ে সকালের নরম ঠোঁট ছুঁয়ে দেয়। সে জানে এখন অধরে অধর মিলানো মানে মহাপ্রলয়, যা সকাল এখন চাইছে না। আর সকাল চাইছে না মানে ধ্রুবও চায় না। ধ্রুব গভীর চোখে সকালকে পর্যবেক্ষণ করে। সকাল ধ্রুবর স্পর্শে কেঁপে ওঠে। এত গভীর কারো স্পর্শ হয়? ধ্রুবর এই সামান্য স্পর্শে তার এমন পাগল পাগল লাগছে কেন? এই ছেলেটা তাকে মেরে ফেলার পায়তারা করছে নিশ্চয়ই। সুখে সুখে ঠিক মেরেই ফেলবে। ধ্রুব তখন বিড়বিড় করে বলল। সকাল, তুমি আমার পাখি, মিষ্টি আদুরে পাখি। একসময় দুজন ঘুমিয়ে যায়। মাঝরাতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। ধ্রুবর ঘুম ভেঙে যায়। অবাক হয়ে লক্ষ্য করে শীতকালে আবার বৃষ্টি হয় নাকি? আশ্চর্যের কথা তো। সে হাত বাড়িয়ে বেডশিট চেপে লাইট জ্বালায়। ধ্রুব ঘুমন্ত সকালের দিকে তাকিয়ে ভাবে, এই ছোট মেয়েটা তার বউ। মেয়ে না বলে পুতুল বললেই বোধ হয় ভালো হয়। দেখতে যে একদম পুতুলের মতো। ধ্রুব গলা অবধি কম্বল টেনে দুহাত বুকে ভাঁজ করে রাখে। সকালের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। গায়ের কম্বল কয়েকবার ফেলে দিয়েছে। এই যে এখনো এক লাথি মেরে কম্বল কোমর অবধি নামিয়ে ফেলেছে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আবার তাকায়। লম্বা চুলের বেনি গলার পাশে এসে লুটিয়ে আছে। ধ্রুব হাত দিয়ে বেনিটা পিছিয়ে ফেলে। হাতের বৃদ্ধাঙ্গুলি সকালে নরম গালে ঘষে দেয়। সকাল চোখ খুলে তাকায়। ধ্রুবর স্পর্শ পেয়ে ঘুম থেকে আধো জেগে ওঠে। ধ্রুব দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে। ঘুমাননি? বৃষ্টি হচ্ছে তাই জেগে আছি।
সকাল জড়ানো গলায় বলল, আচ্ছা এখন ঘুমান। না, কেন? তোমাকে দেখছি। সকাল চোখ বন্ধ করেই বলল। আমি কি রসগোল্লা যে এমন ড্যাব ড্যাব করে দেখতে হবে? ধ্রুব এক নজর তার পুতুলটাকে দেখে বলল। হ্যাঁ, তাই তো দেখছি কখন না কোন পিঁপড়া মিষ্টি ভেবে খেতে চলে আসে। সকাল বলল, ধুর, তুমি কি আসলেই মিষ্টি? জানি না তো। ধ্রুব আস্তে করে বলল। আমি জানাই। সকাল কম্বলে নিজেকে ঢেকে বলল। দরকার নেই। ধ্রুব আর সকাল এভাবেই এগিয়ে যাচ্ছিল। ভালোবাসা ভালো লাগায় দুজনে কাছে আসছিল। অনুভূতির কাঁপনে দুজনের হৃদয়ে দোলাচ্ছিল। ধ্রুব সকালকে সময় দিচ্ছে। সে চাইছে সকাল নিজ থেকে তাকে কাছে যাওয়ার আহ্বান করুক। এভাবেই কেটে যায় দুদিন। শুক্রবার বিকাল 5টা বাজে। কলিং বেলের শব্দে মিথু দরজার দিকে এগিয়ে যায়। গলায় পেছানো ওড়না গায়ে ভালো করে জড়িয়ে নেয়। দরজা খুলে তাকিয়ে তার মুখের ভাবাবেগ বদলে যায়। মুখের ভাব হয়ে ওঠে কঠিন। কিছু না বলে আস্তে করে দরজা থেকে সরে রুমে চলে আসে। স্বামীর অবাক হয়ে মিত্র প্রস্থান দেখল। মেয়েটা কি তার ওপর এখনও রেগে আছে? তাই তো স্বামীর সাথে দেখা করছে না, এমনকি ফোনটাও রিসিভ করছে না। মিতুর এমন নির্লিপ্ত আচরণে স্বামীর আরও নিশ্চুপ হয়ে যায়। বুকের ক্ষত হয় দ্বিগুণ। যেই মেয়ে তাকে একদিন না দেখলে পাগল হয়ে যেত, সেই মেয়ে আজ 3 দিন যাবৎ দেখা দিচ্ছে না। অথচ কাজল চোখের রাজকন্যা জানেও না তাকে দেখতে আরেকজন বেকুল হয়ে আছে। মিতু চলে যাওয়ার পরে মনোয়ারা সেখানে উপস্থিত হয়েছে। স্বামীরকে দেখে হেসে বলল। এ কি সামির, বাহিরে কেন? কতদিন পরে আসলে বলো তো? স্বামীর তখন হতবিহ্বল হয়ে নিজেকে সামলাচ্ছে। হাসি দেওয়ার বৃথা চেষ্টা করে বলল। আসার সময় পাই না আন্টি। ধ্রুব আছে? হ্যাঁ আছে। তোমাকে অসুস্থ দেখাচ্ছে যে। স্বামীর যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু আন্টি কিভাবে বুঝে ফেলল? অবশ্য 104 ডিগ্রি জ্বর নিয়ে চলাফেরা করলে বোঝারই কথা। স্বামীর মাথা নেড়ে বলল। তেমন কিছু না আন্টি, ওই বৃষ্টিতে ভিজে একটু জ্বর। মনোরা চিন্তিত গলায় বলল। কি যুগ আসলো, শীতকালেও বৃষ্টি হয়, তাই এই অসময়ের বৃষ্টিতে না ভিজলেও পারতে বাবা। স্বামীর মাথা নিচু করে ভাবে। কেন ভিজেছি সে কথা শুনলে আর ভেতরেই ঢুকতে দিবেন না। তাই কিছু না বলে মনোরাকে প্রতি উত্তরে একটা মুচকি হাসি উপহার দিল। মনোরা স্বামীরকে ঘরে এনে ধ্রুবকে ডাকলেন। ধ্রুব রুম থেকে বেরিয়ে স্বামীরকে দেখে বলল। শালা, কই লুকাও তুমি? দেখাই যায় না। এটা বলতে বলতে সোফায় বসে স্বামীর আশেপাশে নজর বুলিয়ে বলল। আমি লুকাই নাকি তুমি লুকাইছো? বউ পাইয়া তো বাসা থেকে বেরোনোই বন্ধ, শালা লুচ্চা। ধ্রুব মুচকি হেসে বলল। আর ধুর, এসব কিছুই না। স্বামীর গা এলিয়ে বসে এক চোখ টিপে বলল। বুঝি বুঝি, সবই বুঝি। বোঝার বয়স হয়েছে তো, বুঝবারই কথা। স্বামীর আস্তে করে ফিসফিস করে বলল। বন্ধু দিনরাত কেমন যায়? নিশ্চয় বিন্দাস। ধ্রুব চকারান্ত শব্দ করে বলল। কেমন আবার? এখনো ব্যাচেলর ফিলিংস পাই। কেন? ধ্রুব হাত দিয়ে কপাল চুলকে বলল। আরে ওর বয়স কম। স্বামীর বোঝানোর সুবিধায় কাছে এসে বসে, তারপর গলার স্বর নিচু করে বলল। বয়স আবার কি, এটা ব্যাপার না। আর কিসের বাচ্চা? আর বাচ্চা হইলেই বা সমস্যা কই? শিখাই পড়াই নে, দেখবি তোর মাস্টার হয়ে যাবে। ধ্রুব বলল। তোরে বলছে, যেভাবে অ্যাডভাইস দিচ্ছিস মনে হচ্ছে বাসায় 2-3টা বউ পালিস। স্বামীর কলার টেনে বলল। বউ পালতে হয় না, এসব বুঝাই যায়। ধ্রুব আরও কিছুক্ষণ কথা বলে বলল। তোর চোখ লাল কেন রে? স্বামীর কপালে হাত দিয়ে বলল। একটু জ্বর, তাই হয়তো। ধ্রুব স্বামীরের কপালে হাত দিয়ে চমকে ওঠে। স্বামীরের গা রীতিমতো পুড়ে যাচ্ছে। সে চিন্তিত গলায় বলল। এই জ্বর নিয়ে এতক্ষণ ঠাট্টা করছিস? ব্যাপার না। ওষুধ খাইছিস? স্বামীর মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু সত্য হচ্ছে সে নাপা ছাড়া কিছুই খায়নি। মাসের শেষ, হাতে একদম টাকা নেই। তার ধারণা 2-3 দিন পর জ্বর এমনিতেই সেরে যাবে। এর জন্য অন্যের থেকে ধার নেওয়ার মানে হয় না। ধ্রুব বলল। এই অবস্থা বের হয়েছিস কেন? একটা দরকার ছিল। স্বামীর যে মনের জ্বর সারাতে এসেছে সেটা ধ্রুবকে বলল না। ধ্রুব স্বামীর চোখের দিকে তাকিয়ে বলল। শরীরের এই অবস্থা, এর চেয়ে বেশি কি দরকারি? স্বামীর বলল। মিতুকে একটু ডেকে দে তো, ওরে ওই দিন একটা নোটস দিয়েছিলাম, আজকে সেটা আমার এক স্টুডেন্টকে দেওয়ার কথা। ধ্রুব উঠে মিথুর রুমে দিকে যায়।
সারা রুম অন্ধকার। ধ্রুব লাইট জ্বালিয়ে দেখে মিতু কম্বল গায়ে শুয়ে আছে। ধ্রুব ডেকে বলল, সামির নাকি তোকে নোটস দিয়েছিল, ফেরত দিতে বলেছে, যা দিয়ে আয়। মিতু কিছুক্ষণ চুপ থেকে কথাটা বোঝার চেষ্টা করলো, তারপর শান্ত গলায় বলল, ভাইয়া নোটসটা তো আমি আমার এক ফ্রেন্ডকে দিয়েছি, সে কালকে সকালে ফেরত দেবে, তারপর আমি সামির ভাইয়াকে দিয়ে দেব। ধ্রুব বলল। যা বলে আয়। মিতু ভালো করে কম্বলে নিজেকে পেঁচিয়ে বলল। ভালো লাগছে না ভাইয়া, তুমিই বলে দাও প্লিজ। ধ্রুব ফিরে এসে স্বামীরকে একথা জানালে স্বামীর মুচকে হাসে। মিতু দেখা করবে না, এই নোটস ফোর্স সব তো মিথ্যে। কেউ না বুঝুক, মিতু তো বোঝা দরকার ছিল সে নোটসের বাহানায় কেন এসেছে। স্বামীর লক্ষ্য করে তার জ্বর তরতর করে বেড়ে যাচ্ছে, বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনোয়ারা তখন নাস্তা নিয়ে আসে, স্বামীর নাস্তা না করেই বেরিয়ে আসে। এই বাসায় দমবন্ধ লাগছে, চেনা শহর অচেনা লাগছে। সন্ধ্যার অন্ধকার কাঁধে নিয়ে সে কোনো রকমে হেলে দুলে নিজের বাসায় ফিরে আসে। রাতে খেতে বসে মনোয়ারা আফসোস করে বলল, ধ্রুব, সামিরকে খেয়ে যেতে বলতি, এত জ্বর নিয়ে কি খাচ্ছে কে জানে। ধ্রুব খেতে খেতে বলল, 104 ডিগ্রি জ্বর আজকে 3 দিন ধরে, প্রচণ্ড পরিমাণ অসুস্থ ও, কিন্তু দেখে মনেই হয় না সে অসুস্থ, ভীষণ শক্ত মনের একটা ছেলে। মনোয়ারা বলল, এতিম মানুষ এই অবস্থায় কে খেয়াল রাখছে কে জানে। ধ্রুব বলল। কে আবার খেয়াল রাখবে, দেখো কি ওষুধও খায়নি। মনোয়ারা ফের বলল, এ শরীর নিয়ে এখানে আসার কি দরকার ছিল। মিতুর থেকে নোটস নিতে এসেছিল, ভীষণ দরকার নাকি। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেল, একজন খেতে পারল না। কেউ লক্ষ্য করলো না মিতুর মুখের পরিবর্তন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা। সবার সামনে কান্না করে ফেললে ব্যাপারটা ভীষণ খারাপ হয়ে যাবে। প্লেটের বাকি ভাতটুকু না চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলে। কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত রুমে এসে দরজা আটকে ফ্লোরে বসে পড়ে, হাত দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। এসব নোটস তো কিছুই না, স্বামী তার সাথে দেখা করতে এসেছে আর সে একটুও দেখা করেনি। মিতুর নিজেকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। ছেলেটা এত জ্বর নিয়ে এসেছে শুধুমাত্র তার সাথে দেখা করতে। মিতু কান্না চোখে ঝাপসা দেখে, ঝাপসা দৃষ্টিতেই স্বামীর নাম্বার ডায়াল করে, কিন্তু ভাগ্যক্রমে বন্ধ। মিতুর ইচ্ছে করছে এখনই স্বামীর কাছে যেতে, কিন্তু সেটা সম্ভব না বিধায় মিতুর নিজেকে পাগল পাগল লাগে। কান্নার কারণে লাল ফুলে ওঠা দু চোখ নিয়ে সকাল হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করে। ফজরের নামাজ পড়ে মিতু আল্লাহর কাছে স্বামীর সুস্থতা কামনার জন্য কেঁদে কেঁদে ফরিয়াদ করে। এই মুহূর্তে স্বামীর সুস্থতাই যেন তাকে স্বস্তি দিতে পারবে। আর 7টা পর্যন্ত স্তব্ধ হয়ে জায়নামাজে বসে থাকে। বাহির থেকে সবার টুকটাক কথাবার্তা, ধ্রুবর অফিসে গমন, সব ব্যাপারে তীক্ষ্ণ খেয়াল রাখে। সকাল এসে নাস্তা খাওয়ার জন্য ডেকে যায়, মিতু শুনেও কথা বলেনি। কারোর সাথে কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছা করছে না, তাছাড়া নাস্তা তার গলা দিয়ে নামবে না তো। সবাই যার কাজে ব্যস্ত হয়ে গেলে সে আয়নায় গিয়ে নিজের চেহারা দেখে। সারা রাত না ঘুমিয়ে কান্নাকাটি করার ফলস্বরূপ 2 চোখের পাতা ফুলে আছে। এই চোখে দেখলে যে কেউ বুঝবে যে মিতু প্রচুর কেঁদেছে। সে তার দুর্বলতা কাউকে দেখাতে চাচ্ছে না, আর না কারো প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছে। ব্যাগে বই নিয়ে ড্রয়ার থেকে কিছু বাড়তি টাকা নেয়, তারপর দ্রুত পায়ে মেইন দরজা পর্যন্ত গিয়ে জোর গলায় বলল, আমি ভার্সিটিতে যাচ্ছি। মনোয়ারা রান্নাঘর থেকেই বলে, খেয়ে যা। মিতু পায়ে জুতা পরে দরজা আটকাতে আটকাতে বলল, ক্যান্টিনে খেয়ে নেব, আল্লাহ হাফেজ। মনোয়ারার হাতে কাজ ছিল বিধায় বেশি কথা বাড়ালো না। মিতু বের হয়ে স্বামীরের বাসার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে সামনের মার্কেট থেকে স্বামীরের জন্য জ্বরের ঔষধ কিনলো। তার মন বলছে স্বামীর ঔষধ খায়নি, আর না কিনেছে। ঔষধ কিনা শেষে পাউরুটি, কলা, দধি আরও কিছু ফল কিনে স্বামীরের বাসার সামনে আসলো। বাসার সামনে এসে বাঁধল আরেক বিপত্তি। দারোয়ান তার কর্তব্য পালনে বেশ কঠিন, সে কোনোভাবে ভেতরে ঢুকতে দেবে না। মিতু অনেক অনুনয় করে বলল, কিন্তু দারোয়ান অনড়। ভেতরে যেতে না পারলে মিতুর কার্য সিদ্ধ হবে না। স্বামীরকে এক পলক চোখে দেখতে হলেও ভেতরে ঢোকা আবশ্যক। সে হুট করে এক কাজ করে বসলো। 500 টাকার একটা নোট বের করে দারোয়ানের হাতে গুজে দিয়ে বলল, রাখেন মামা, অসুবিধা না বুঝলে চলে। হাতের মুঠোয় টাকা যেতেই দারোয়ানের গলার স্বর বদলে গেল। হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নরম গলায় বলল,
মিতু সামনে পা বাড়িয়ে মনে মনে ভাবে। শালা ঘুষখোর, টাকা পেয়ে বইন হয়ে গেছি। মৃত্যু দ্রুত পায়ে স্বামীর ফ্লোরে উঠে আসে। ধুকপুক বুকে কলিং বেল দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মিতু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, দরজায় নখ, ঘুরিয়ে দেখে দরজা খোলা। তার ভ্রু দুটো কুঁচকে যায়। হাতের ব্যাগ নিয়ে রুমে ঢুকে দরজা আটকে দেয়, তারপর রাখে। সামির ভাই, সামির ভাই। খালি বাসায় তার ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। সে মাথায় ঘুরিয়ে আশেপাশে তাকায়। মিতু মনে মনে ভাবছে, সামির ভাই কি বাসায় নেই? এত জ্বর নিয়ে কোথায় যাবে? দরজা খোলা কেন? আর বাসায় থাকলে সাড়া দিচ্ছে না কেন? মনে হাজারো প্রশ্ন নিয়ে সামনে এগিয়ে যায়। রুমের ভেতর উকি দিয়ে দেখে সিঙ্গেল খাটে স্বামীর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। স্বামীরকে এই অবস্থায় দেখে মিতুর বুকে ব্যথার আনাগোনা হয়। এগিয়ে গিয়ে স্বামীর কপালে হাত রাখে। মিতুর চোখ ভরে জল আসে। এই ছেলের কপাল যে পুড়ে যাচ্ছে। এমন নিশ্চুপ হয়ে শুয়ে আছে কিভাবে? মিতু হলে নির্ঘাত কান্নাকাটি করে একাকার হয়ে যেত, কিন্তু স্বামীর কাঁদবে কার কাছে? স্বামীর যে এতিম। স্বামীরের কষ্টে মিতু শব্দ করে ডুকরে কেঁদে দেয়। শক্ত মনের পুরুষটাকে চোখ ভরে দেখে। জ্বরের কারণেই মুখটা কেমন রক্তশূন্য লাগছে। ঠোঁট শুকিয়ে রুক্ষ হয়ে আসে। মিতু সাহস করে স্বামীরের গালে হাত রাখে। সে ভেবেছিল স্বামীর জেগে তাকে ধমক দেবে, কিন্তু তখনও স্বামীর নিশ্চুপ। মৃত্যুর কষ্টে মনটা কুঁকড়ে যায়। জড়ানো গলায় ডাকে, এই শুনুন না সামির। স্বামীরের নিশ্চুপতা তাকে আরও কষ্ট দেয়। শুকনো মুখ মিতুর হৃদয়ে বিষাক্ত দুঃখে ভরে দেয়। স্বামীরের কাছে বসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকে, সামির। স্বামী নড়ে চড়ে ওঠে। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে তাকায়। মিতুকে দেখে রেগে না যায়, বরং ঠোঁটের কোলে একটু হাসি ফুটে ওঠে। আলগোছে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। মিতু আস্তে করে বলল, খুব কষ্ট হচ্ছে। স্বামীর চোখ বন্ধ রেখেই মাথা নাড়ে। তার মানে তার কষ্ট হচ্ছে না। মিতু স্বামীর কপালের ওপর থেকে আলগোছে চুলগুলো সরিয়ে বলল, মিথ্যা বলেন কেন? আমি জানি কষ্ট হচ্ছে। স্বামীর কিছু বলে না, অপলক মিতুকে দেখতে থাকে। মিতু স্বামীর চোখে চোখ রেখে বলল, নাস্তা করেছেন? না। কেন? স্বামীর কিছু বলে না, মুচকে হাসে। মিতু অসুস্থ ছেলেটার দিকেও মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অসুস্থ অবস্থায় কত সুন্দর লাগছে। মিতু স্বামীর মুখে হাসি দেখে সাহস পেল। স্বামীর উত্তপ্ত হাত আঁকড়ে ধরে বলল, কি দেখেন? স্বামীর চোখ ফিরিয়ে নেয়। মিতু আবার বলল, ঔষধ এনেছেন? স্বামীর চোখে হেসে বলল, না। মিতু কপট রাগ দেখিয়ে বলল, কেন এত জ্বর? ঔষধ আনা দরকার ছিল না? স্বামীর কোনো রাগ ঢাক না রেখে সোজা গলায় বলল। টাকা নেই। মিতু আর কোনো কথা বলে না। তার আনা ব্যাগ থেকে সব বের করে বলল। উঠুন, নাস্তা করে ঔষধ খাবেন। স্বামীর গো ধরে বলল। না, ভালো লাগছে না। মিতু স্বামীর দিকে এক পলক তাকায়, তারপর নরম গলায় বলল। বেশি খারাপ লাগছে? স্বামীর কম্বল সরিয়ে হাতটা বুকে রেখে বলল। কালকে তুমি দেখা করনি, এইখানে এখনো কষ্ট হচ্ছে। যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারিনি। কি সহজভাবে ছেলেটা অভিমান প্রকাশ করছে। হয়তো জ্বরে কাবু হয়ে আছে বলেই নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে এসেছে। মিতু অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। স্বামীরের বলা কথা তার কানে বাজছে। সে বিশ্বাস করতে পারছে না। মিতু আস্তে করে বলল, আমার সাথে দেখা করতে গিয়েছিলেন? স্বামীর কম্বল নাক অবধি ঢেকে চোখ খুলে রাখে। মিতুর চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, জ্বরে বেশি খারাপ লাগছিল, তাই ভাবলাম আমার শান্তির অরণ্যে একটু ঘুরে আসি, কিন্তু অরণ্য তো দেখাই দিল না। স্বামীরের কথায় মিতু ফুঁপিয়ে কেঁদে ওঠে। এসব কথার মানে কি? সামিরও তাকে ভালোবাসে? মিতুর কেমন ঠান্ডা অনুভূতি হচ্ছে। স্বামীর অপলক মেয়েটার দিকে তাকিয়ে থাকে। জ্বরে তার বেহাল দশা। বিছানা থেকে ওঠার শক্তি নেই। সকালে রুমমেট যখন অফিসে যাওয়ার আগে বলে গেল দরজা লক করতে, সে করবে বলেও ওঠেনি আর। দরজাও লক করা হয়নি, তাই তো মিতু ঢুকতে পেরেছে। স্বামীর নিজেও মিতুর সান্নিধ্য চাইছিল। প্রেয়সীর কাজল কালো চোখে ডুবতে ইচ্ছে করছিল। কালকে দেখতে যেও তো দেখা করতে পারেনি। মেয়েটা অভিমানে আছে কি না? স্বামীর মিতুর দিকে তাকিয়ে হাসে। কাদার কি আছে? স্বামীর দুর্বল গলায় বলল। কাঁদো কেন? মিতু হাতের তালু দিয়ে চোখের পানি মুছে বলল। ভালোবাসেন আমাকে?
স্বামীর বুঝল আজকে একটু বেশি নিজেকে প্রকাশ করে ফেলেছে। সে শক্ত হতে মিতুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। না, সেটা অসম্ভব। মিতু অবাক হয়ে বলল। তাহলে এসব বলেন কেন? স্বামীর কঠিন গলায় বলল। তোমাকে সব এক্সপ্লেন করতে হবে? করতে হবে না। স্বামীর মাথা নেড়ে বলল। না। মিতুর বুকে শক্ত হাতুড়ি আঘাত লাগে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। উঠে দাঁড়িয়ে চলে যেতে পা বাড়ায়। স্বামীর বিছানা থেকেই হাত টেনে মিতুকে আবারও বিছানায় বসাতে মিতু মাথা নেড়ে বলল। থাকবো না এখানে আর, চলে যাব, ছাড়েন। স্বামীর কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থাকে, তারপর আচমকা মিতুকে টেনে নিজের পাশে নিয়ে আসে। মিতু কিছু বুঝে ওঠার আগেই নিজের কম্বল দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মিতু স্তব্ধ হয়ে স্বামীরের দিকে তাকিয়ে আছে। স্বামীরের এমন কাজে সে হতবাক। স্বামীরের গায়ের উষ্ণ তাপমাত্রায় সে কেঁপে ওঠে। কিছু বলার কিংবা স্বামীরকে আঁকড়ে ধরার কোনো শক্তি তার অবশিষ্ট নেই। হাত পা মনে হয় জমে শক্ত হয়ে গেছে। স্বামীর চুপচাপ মৃত্যুর প্রতিক্রিয়া দেখল। আজকে কেন জানি নিজেকে ঢেকে রাখা যাচ্ছে না। প্রেমে পাগল হতে ইচ্ছে করছে। সে মৃত্যুর কানে তার ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল। তুমি তো আমার জ্বরের প্রধান ঔষধ, যেতে দেই কি করে? মিতু স্বামীর দিকে তাকায়। স্বামীর গরম প্রশালী হাত তখন তার পেটের উপরে পড়ে আছে। মিতুর কেমন পাগল লাগে। ক্ষণে ক্ষণে শরীরের অনুভূতির প্রকাশ টের পাচ্ছে। প্রণয় পুরুষের এমন আর্তসমর্পণ মিতুকে আনন্দ দেয়। বুকের রক্ত ছলাৎ ছলাৎ করে ওঠে। স্বামীর মতোই ফিস ফিস করে বলল। ভালোবাসেন আমায়? স্বামীর হাত ততক্ষণে মিতুকে তার দিকে ফিরিয়ে নিয়েছে। গরম হাতে মিতুর গালে হাত বোলাচ্ছে। মিতুর কথায় কোনো উত্তর দেয় না, কিন্তু এক অভাবনীয় কাজ করে বসল। কাজল চোখের কন্যার নরম কোমল ঠোঁটে তার জ্বরে পুরা উত্তপ্ত ঠোঁট ছুঁয়ে দেয়। ছুঁয়ে মিতুর দিকে তাকায়, তারপর পাগল প্রেমিক রূপ ধারণ করে মিতুকে নিজের উত্তপ্ত পরশে আয়ত্ত আনতে চায়। মিতু কিছুক্ষণ পাথরের মতো পড়ে থাকলো, কিন্তু স্বামীরের জন্য কাতর মেয়েটা খুব সহজেই স্বামীরের আয়ত্তে চলে আসে। ভালোবাসার আলোড়নে সাড়া দেয়। আঁকড়ে ধরে প্রণয় পুরুষের চুল। স্বামীর আজকে নিজেকে কোনোভাবেই থামাতে পারছে না। মন শরীর উভয় উচ্চ স্বরে ঘোষণা করছে মিতুকে পাগলের মতো ভালোবাসার অধিকার শুধু তার। এমন কথায় শরীরের প্রতিটি রক্তকণা তাদের সাথে আরেকটা কণিকার দ্রুত ছুটে চলা লক্ষ্য করে। আজকে জ্বরের তোপেই কিনা স্বামীর একদম নিজের নিয়ন্ত্রণহীন হয়ে যায়। সবচেয়ে ভালো না বাসা স্বামীর যখন এমন পাগলামো, তখন মিতু খুশি হবে নাকি দুঃখ পাবে বুঝতে পারছে না। তার এক অজানা অনুভূতি হচ্ছে। স্বামীর যখন আরো গভীরে যেতে চাইছে, মিতু কেঁপে ওঠে, ফিস ফিস করে বলল। না, এটা ঠিক না তো। স্বামীর মাথা তুলে মিতুর দিকে তাকায়। জ্বরে লাল হওয়া চোখে তখনও অন্য নেশা। জড়ানো গলায় বলল। কেন এসেছো? জানো না আমি বাসায় একা? মিতু স্বামীরের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। আমি তো যত্ন করতে এসেছিলাম। স্বামীরের হাত ততক্ষণে লাগামহীন। পাগল ব্যক্তি কাজল চোখের মেয়েকেও পাগল বানাতে ব্যস্ত। নিভু গলায় ফিস ফিস করে বলল। লোহা আর চুম্বক যদি কাছে আসে, চুম্বক ঠিক লোহাকে কাছে টানবেই। এটা চুম্বকের ধর্ম। আমার কাছে আসা একদম ঠিক হয়নি মিতু, একদম ঠিক হয়নি। মিতুর চোখ আবেশে বুঝে আসে। বুকের হৃৎপিণ্ড কাঁপছে অস্বাভাবিক গতিতে। কাঁপা কাঁপা গলায় বলল। ভুল হয়েছে আমার, ভীষণ ভুল হয়ে গেছে। স্বামীর গভীর চোখে তাকিয়ে বলল। এখন ভুলের মাসুল দাও। মিতু ভ্রু কুঁচকে বলল। মাসুল দিতে হবে। স্বামীর মিতুর হাতের আঙ্গুল তার হাতের মুঠোয় পুরে বলল। হ্যাঁ, ভয়ঙ্কর মাসুল। মিতু কিছু না বলে স্বামীর জ্বরে লাল হওয়া চোখের দিকে তাকিয়ে থাকে। খানিক পরে বলল। ভালোবাসেন আমায়? স্বামীর মাথা নেড়ে বলল। নো, নেভার। মিতু হাত বাড়িয়ে স্বামীরের গাল ধরে বলল। এই হৃদয়ে এত রক্তক্ষরণ হচ্ছে, আপনার মায়া লাগছে না? স্বামীর মিতুর হাতে ছোট করে চুমু খেয়ে বলল। ভালোবাসলে আরো বেশি রক্তক্ষরণ হবে, সইতে পারবে? মিতু একদমে বলল। একবার ভালোবেসেই দেখুন, আপনার জন্য জান কোরবান। স্বামীর হাসে আস্তে করে বলল। জান কোরবান করতে হবে না, আপাতত ভুলের মাসুল চুকিয়ে দাও, খেলা খতম। মিতুর বুকের মাঝে অবস্থানরত হৃৎপিণ্ড ধিম ধিম তালে ছুটে যায়। মেয়েলি মন মাসুল হিসেবে ধরে নেয় স্বামীরের তৃপ্তি। কিন্তু এ যে অপরাধ, ঘোরতর অপরাধ। তার যথেষ্ট বিশ্বাস আছে স্বামীরের মতো ছেলে এমন কিছু করবে না, কিন্তু সে এখন জ্বরে।
যদি উল্টাপাল্টা কিছু করে মিতুর মুখের ভাবভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। চোখের পাতা ঘন ঘন পলক ফেলে, স্বামীর দিকে তাকিয়ে থাকে। স্বামীর মিতুর চোখের দৃষ্টি দেখে উঠে বসে, তারপর আস্তে করে খাট থেকে নেমে দাঁড়ায়। মিতু নিজেও উঠে বসে, বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? স্বামীর মুচকি হাসে কিন্তু কোনো কথা বলে না। আলনার সামনে গিয়ে একটা শার্ট হাতে নিয়ে গায়ে টি শার্ট একটানে খুলে ফেলে। প্রিয় পুরুষকে একদম উদম গায়ে দেখে মিতুর কেমন যেন লাগে। ফর্সা গায়ে স্বামীরকে আরো বেশি করে শুয়ে দিতে ইচ্ছে হয়। মুগ্ধ চোখে স্বামীরকে পর্যবেক্ষণ করে। স্বামীর শার্ট পরতে পরতে মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, বলল,